মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে মহাবলী ভীষ্ম ও অর্জুনের যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মের অহংকার চূর্ণ করার জন্য অর্জুনের রথের চাকা খুলে তাকে হত্যা করার জন্য উদ্ধত হন। কিন্তু অর্জুনের কাতর প্রার্থনায় শ্রীকৃষ্ণ ভীষ্ম হত্যা থেকে বিরত হন এবং রথের চাকা শূন্যে ছুড়ে দেন। আর সেই রথের চাকা এসে পড়ে আজকের বীরচন্দ্রপুর বা এক চক্রধামে। আজকের গল্প সেই সব পৌরাণিক কাহিনীর সাক্ষী বীরচন্দ্রপুরকে নিয়ে। সঙ্গে দেখে নেব পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের স্থান ও তারাপীঠ মন্দির। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু 21। আমার যাত্রা শুরু হয়েছিল বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে, আর গন্তব্য ছিল রামপুরহাট জংশন। রামপুরহাট স্টেশনে নেমে বাসে করে চলে এলাম তারাপীঠ। বাসের ভাড়া নিল 30 টাকা। এখান থেকে শেয়ারিংয়ে টোটো বা অটো পাবেন, তবে ভাড়া অনেকটাই বেশি। চলে এলাম তারাপীঠ বাস স্ট্যান্ড। এখান থেকে এবার বীরচন্দ্রপুরের গাড়ি ধরব। এখান থেকে বীরচন্দ্রপুর প্রায় 10 কিলোমিটার। তারাপীঠ থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম। আমাদের 7টা মন্দির ঘোরাবে, তারপরে আবার এই তারাপীঠেই ড্রপ করে দেবে। টোটো ভাড়া লাগলো 200 টাকা। ঘন্টা 2-2.5 লাগবে, তাই বললো। এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বীরচন্দ্রপুর। তারপরে এসে যদি সময় পাই তাহলে তারাপীঠ মায়ের মন্দিরটা একটু কভার করব। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এই বীরচন্দ্রপুর। আবার এই বীরচন্দ্রপুর থেকেই বাঁকারায় অন্তর্ধান করেছিলেন। আমরা চলে এসেছি বীরচন্দ্রপুরে। আমরা প্রথমে যাব জগন্নাথ মন্দির আর বাঁকারায় মন্দির দেখতে। আমার পেছনেই আছে জগন্নাথ মন্দির। চলুন ঘুরে আসি জগন্নাথ মন্দির। মন্দির ঢোকার মুখে নানা রকমের দোকান, বাসনপত্র, খেলনা, তারপরে মূর্তি, ফটো, বিভিন্ন রকমের দোকান। এখন ঢুকছি জগন্নাথ মন্দির, কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। যতদূর পারছি দেখাচ্ছি। জগন্নাথ মন্দির দেখে সামনের রাস্তা দিয়ে চলে আসতে হবে। এটা হচ্ছে বাঁকারায় মন্দির। এই এটা হচ্ছে বাঁকারায় মন্দিরের ভিতরের চত্বর। এখানে দর্শনার্থীদের বসার সব জায়গা আছে। At the base of the altar on the right is Veerbhadra Prabhu's Pushpa Samadhi. He is the biggest branch on the tree of Lord Chaitanya. মন্দির চত্বরের এই পেছনটায় এখানে রান্না বান্না হয়, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এই যে বড় বড় কড়াই। জগন্নাথ মন্দির, বাঁকারায় মন্দির দেখা হয়ে গেল।
এরপরে যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর যে জন্মস্থান সেখানে। সামনে পড়ছে ইসকন মন্দির, এটা পেরিয়েই যাব। ঘোষপাড়া, হ্যাঁ আমরাও ঘোষ। চলো, ঘোষপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। অগণিত গরু, মোষ, এই যে মোষ। গরু আর মোষের চাপে আমাদের রথ দাঁড়িয়ে পড়েছে। আমরা চলে এসেছি নিতাই বাড়ি। এবার নিতাই বাড়ির ভিতরে ঢুকছি। নিতাই বাড়ির ভিতরে ফটো তোলা যাবে না, তাই বাইরে থেকে যতটা পাচ্ছি দেখিয়ে দিলাম। ভিতরে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এবং তার বাড়ি। রয়েছে বেলুড় মঠের আদলে তৈরি একটি বড় মন্দির। মন্দিরের মুখেই আছে মিষ্টির দোকান। এখানটায় বিভিন্ন টাইপের মালা আছে, সম্ভবত ইসকন প্রোডাকশন। এগুলো এই যে বিভিন্ন রকমের আমরা এখন চলে এসেছি গৌরী মঠ। গৌরী মঠের ভিতরে ঢুকছি। অনেকটা এলাকা জুড়েই এই মঠ। ফটো তোলা যাবে না তো। এই বিল্ডিংগুলিতে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা করা আছে। গৌরীয় মঠের মন্দিরটিও বেশ উঁচু, কিন্তু ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। গৌরীয় মঠের পাশের এই রাস্তা দিয়ে চলে যেতে হবে পঞ্চপাণ্ডবের মন্দির। কথিত আছে এখানেই নাকি অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডবরা এসেছিলেন এবং থেকেও ছিলেন। পঞ্চপাণ্ডব মন্দির যাওয়ার রাস্তাতে অনেক দোকান আছে। এই সাইডে একটা ছোট্ট মন্দির আছে, সামনে পঞ্চপাণ্ডবের মন্দির। রাস্তাতে এখানে একটা শিশু বিদ্যাপীঠ। এখানেই রয়েছে পঞ্চপাণ্ডবের মন্দির এবং তাদের অজ্ঞাতবাসের স্থান, কিন্তু ফটো তোলা নিষেধ, তাই দেখাতে পারলাম না। গৌরীয় মঠ দেখে এখানটায় আছে হাটুগাড়া মন্দির, সামনের রাস্তা দিয়ে যেতে হবে। হাটুগাড়া মন্দিরের সামনেও এরকম রকমারি দোকান। হাটুগাড়া মন্দির। জলাশয়, এই জলাশয়ে স্নান করলে পুণ্য অর্জন করা যায়। জলাশয়, জলাশয়ের ভিতরে মধ্যেখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই
স্থানেই বাঁকা রায়ের অন্তর্ধান হয়েছিল। এটা বাঁকা রায়ের অন্তর্ধান স্থল, হাটুগাড়া আশ্রম। এরপর আমরা চলে এলাম বীরচন্দ্রপুরের সেরা আকর্ষণ একচক্রধাম ইস্কন মন্দির। কয়েক একর জায়গা নিয়ে অপূর্ব কারুকার্যময় এই ইস্কন মন্দির। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। কয়েকটি সিঁড়ি বেয়ে উঠে ফার্স্ট ফ্লোরে রয়েছে মূল মন্দির। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি মিউজিয়াম। 10 টাকার বিনিময়ে মিউজিয়ামটি দেখে নিতে পারেন। সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পাবেন মহাভারতের যুদ্ধের সেই দৃশ্য, যার সঙ্গে বীরচন্দ্রপুরের নাম জড়িয়ে আছে। মন্দিরের বাইরের লনে রয়েছে ইস্কনের দোকান। এখানে বিভিন্ন রকম সামগ্রী বিক্রয় করা হয়। রয়েছে ইস্কনের তৈরি বিভিন্ন রকমের মিষ্টির দোকান। বাইরে লাগানো রয়েছে ইস্কনের প্রতিদিনের অনুষ্ঠান সূচি। এই বিল্ডিংগুলিতে ইস্কনের ভক্তদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। এটি ইস্কন মন্দিরের ডান পাশের রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে ইস্কন মন্দিরের পিছনে রয়েছে ফুল আর ফলের বাগান। জমি, বিভিন্ন ফুলের বাগান, ফলের বাগান, চাষবাসও হচ্ছে। এই বাগান পেরিয়ে চলে যাওয়া যায় ইস্কনের গোশালায়। এটা ইস্কনের গোশালা, বিরাট বড় বড়। এটি ইস্কনের ডাইনিং হল। এখানে দুপুর 12টার পর থেকে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদের কুপন অবশ্য আগে থেকেই সংগ্রহ করে নিতে হয়। ইস্কন মন্দির দেখে আবার চলে এলাম তারাপীঠ মায়ের মন্দিরে। বীরচন্দ্রপুর দেখে চলে এলাম, এবার তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি। এটা তারাপীঠ মন্দিরের রাস্তা। চারিদিকে অসংখ্য দোকান। এটি তারামায়ের মন্দিরের প্রবেশদ্বার। এখানে তারামায়ের মন্দিরের প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এটা মায়ের পুজো দেওয়ার লাইন। তারাপীঠ মায়ের মন্দিরে বিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আমরা যে গেট দিয়ে ঢুকলাম তার উল্টো দিকের গেটে রয়েছে প্রচুর দোকান এবং থাকবার হোটেল। এই হোটেলগুলিতে 400 থেকে 1000 টাকার মধ্যে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এই দোকানগুলি থেকে তারাপীঠের বিখ্যাত প্যারা সংগ্রহ করতে পারেন।
এই রাস্তায় বিভিন্ন হোটেলের নাম এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। মন্দিরের এই রাস্তা গিয়ে মিশেছে তারাপীঠের মেন রাস্তাতে। ওই রাস্তা থেকে আপনি বিভিন্ন দিকের বাস পেয়ে যাবেন। তারাপীঠ মন্দির থেকে রামপুরহাট যাচ্ছি বাসে করে। বাসের ভাড়া নিল 15 টাকা পার হেড। 10-12 কিলোমিটার রাস্তা হবে ডিস্টেন্স। এটাই ছিল বীরচন্দ্রপুর এবং তারাপীঠের রিভিউ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, উত্তর অবশ্যই দেব। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21। ভালো থাকবেন সবাই।